বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনার আজ দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ভাষা ও উপভাষা প্রসঙ্গে আলোচনা। প্রথম ক্লাসের পর আজ দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ভাষা সম্পর্কে, উপভাষা সম্পর্কে। এই প্রসঙ্গে আমরা দেখে নেব ভাষা ও উপভাষার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, উপভাষার শ্রেণীবিভাগ করলে আমরা কি কি পাবো, ইত্যাদি ইত্যাদি আলোচনা। প্রথমেই আমরা আসব ভাষা প্রসঙ্গিত আলোচনায়। দেখো, ভাষা হলো মানুষের ভাব প্রকাশের মাধ্যম। ভাষা শব্দটির ব্যুৎপত্তি তাহলে কি পাচ্ছি? ভাস যোগ অ মানে অং যোগ আ টাফ। সংস্কৃত ভাস ধাতুর অর্থ হলো বলা বা ব্যক্ত করা। বেদের সংহিতা মন্ত্রে প্রথম ভাষাতত্ত্ব সম্পর্কিত আলোচনা পাওয়া যায়, আর ভাষা বিশ্লেষণের প্রথম উল্লেখ পাওয়া যায় কৃষ্ণ যজুর্বেদে। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা জানবো ভাষার সংজ্ঞা তাহলে কি। দেখো, আমরা সাধারণভাবে বলতে পারি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবহ ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। দেখো, আমরা দুটো সংজ্ঞাকে একটু বিশ্লেষণ করব। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষার যে সংজ্ঞা দিয়েছেন এবং সুকুমার সেন ভাষার যে সংজ্ঞা দিয়েছেন। আমরা প্রথমে আসি সুকুমার সেনের মতে ভাষার সংজ্ঞাতে। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজনবোধ্য ধ্বনি সমষ্টি হলো ভাষা। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলছেন? মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষার সংজ্ঞার মধ্যে কিন্তু সব বিষয়গুলো উল্লেখ রয়েছে, ভাষার বৈশিষ্ট্যগুলো উল্লেখ রয়েছে। তাহলে ভাষার যদি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে এর মধ্যে পেয়ে যাব। তাহলে ভাষা মনে ভাব প্রকাশের জন্য ব্যবহৃত, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয় ভাষা, ভাষাগুলো কতগুলো ধ্বনির দ্বারা নিষ্পন্ন, ভাষা জনসমাজে ব্যবহৃত, ভাষা স্বতন্ত্রভাবে অবস্থিত, ভাষা বাক্যে প্রযুক্ত, ইত্যাদি ইত্যাদি প্রচুর তথ্য দেখো এই সংজ্ঞার মধ্যে কিন্তু রয়েছে। সংজ্ঞা দুটোকে তোমরা খুব ভালো করে জেনে নেবে। তাহলে এই যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবহ ধ্বনি সমষ্টি হলো ভাষা। তাহলে বাকযন্ত্রটা কি? আচ্ছা, বাকযন্ত্রের সাহায্যে তোমাদের একটু পরিচিতি ঘটাই। দেখো, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ না স্ক্রিনে, এই সমস্তটাই হচ্ছে টোটালি একটা বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এইগুলো। যখন ধ্বনির আলোচনা করব তখন এই বাকযন্ত্র সম্পর্কিত বিষয়গুলোকে আরও বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। তাহলে এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে উপভাষা। দেখো, ভাষার ব্যবহারিক রূপ হলো উপভাষা। উপভাষা শব্দটি তাহলে ব্যুৎপত্তি কি পাবো? উপ পূর্বক ভাস যোগ অ অং যোগ আ টাফ। এটা হচ্ছে ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয়। আর যদি আমরা আবিধানিক অর্থ দেখি, আবিধানিক অর্থে উপভাষা হলো মূল ভাষার অঙ্গীভূত ভাষা, মূল ভাষার অন্তর্গত অঙ্গীভূত ভাষা। এবার উপভাষার সংজ্ঞা দেখি। সুকুমার সেনের মতে আমরা উপভাষার সংজ্ঞাটাকে একটু দেখব। কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ভাষা ছাদকে উপভাষা বলা হয়। তাহলে একটা বৃহৎ জনসমাজে বা বৃহৎ অঞ্চলে তার মধ্যে ছোট ছোট খণ্ড বা সেই যে প্রচলিত ভাষা ছাদ তাকে আমরা বলছি উপভাষা। এই যে ভাষা এবং উপভাষা, এই বিষয়টার মধ্যে কিছুটা সম্পর্ক রয়েছে। কি কি সেই সম্পর্ক? দেখো, ভাষা পারস্পরিক ভাব বিনিময়ের একটা বিমূর্ত নিরাকার ব্যবস্থা, আর উপভাষা হলো সেই ভাষার একটা মূর্ত রূপ। ভাষা একটা সুবৃহৎ অঞ্চলে প্রচলিত, আর উপভাষা ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত। যদি পশ্চিমবঙ্গের আমরা মাতৃভাষা বলি বাংলা, দেখো পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এক এক জায়গায় এক এক উপভাষা প্রচলিত, কোথাও রাঢ়ী, কোথাও বঙ্গালী, কোথাও বরেন্দ্রী ইত্যাদি কিন্তু রয়েছে। তাহলে ভাষা একটা সুবৃহৎ অঞ্চলে প্রচলিত, কিন্তু উপভাষা একটা ক্ষুদ্রতম অঞ্চলে প্রচলিত। ভাষার নির্দিষ্ট ব্যাকরণ থাকে, কিন্তু উপভাষার নির্দিষ্ট কোনো ব্যাকরণ গ্রন্থ থাকে না। ভাষাতে কালজয়ী সাহিত্য রচিত হয়,
আর উপভাষাতে বিশেষ করে কিছু লোকসাহিত্য ইত্যাদি ধরনের রচনা রচিত হতে পারে। আর একটা আদর্শ ভাষা থেকে একাধিক উপভাষার সৃষ্টি হতে পারে। যেমন বাংলা ভাষা থেকে 5টা উপভাষা সৃষ্টি হচ্ছে, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, এইগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো, ভাষা এবং উপভাষা বিষয়টা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল। এরপরে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে সমাজ ভাষা কি, বিভাষা কি, অপভাষা কি, এইরকম কিছু জিনিস আমরা একটু দেখে নিই। দেখো, সমাজ ভাষা কি? একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত মানুষের মধ্যে সামাজিক অবস্থান ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, তাই হলো সমাজ ভাষা। দেখো, একটা অঞ্চলের মধ্যে সবার ভাষা কিন্তু সমান নয়, এক একজনের ভাষার টান এক এক রকম থাকে, ঠিক না? এটা হচ্ছে সমাজ ভাষা। আর বিভাষা বা ব্যক্তিভাষা বা নিভাষা কি? দেখো, আইডিওলেক্ট এই কথাটির বাংলা প্রতিশব্দ হলো বিভাষা। বিভাষা অর্থাৎ বিশেষ ভাষা থেকে এই বিভাষা পরিভাষাটি গঠিত হয়েছে। বিভাষার অপর নাম হলো নিভাষা। সুকুমার সেন নিজ ভাষা এই শব্দটি থেকে নিভাষা শব্দটি তৈরি করেছেন। তাহলে দেখো, অনেক তথ্য পাচ্ছি। তাহলে নিভাষা বলতে বা বিভাষা বলতে আমরা কি বোঝাবো? একই সমাজ বা শ্রেণীতে থাকা দুটি ব্যক্তির মুখে ভাষাতে বৈচিত্র্য দেখা যায়। মানে দুজনে যে সমান কথা বলবেন তা কিন্তু নয়, ভাষার মধ্যে কিছুটা বৈচিত্র্য থাকবে। এই যে ব্যক্তিভেদে ভাষার যে বৈচিত্র্য, তাই হলো ব্যক্তিভাষা বা বিভাষা বা নিজ ভাষা বা নিভাষা। ক্লিয়ার? এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে অপভাষা কি। দেখো, একই ভাষা গোষ্ঠীর মানুষ বা একটি ভাষা গোষ্ঠীর মানুষ যদি কোনো ভাষা ভালো করে না শিখে সেই ভাষাটাকে ব্যবহার করে, তবে তাদের উচ্চারণে ও শব্দ প্রয়োগে বিকৃতি ও ভ্রমপ্রমাদ অবসম্ভাবী হয়ে পড়ে। এমন অবস্থায় এই বিকৃত ও ভ্রমপ্রমাদপূর্ণ বাক ব্যবহারকে আমরা অপভাষা বলছি। মনে করো, আমি যখন হিন্দি উচ্চারণ করব, হিন্দি উচ্চারণ করতে গেলে যার কথাটা প্রথমে মনে আসে নিশ্চয়ই তোমাদের চোখে ভাসছে তার ছবি, যাই হোক বলছি না। অনেক সময় কি হয়, হিন্দি ভাষার প্রতি আমার দক্ষতা নেই, আমি বাংলা ভাষাতে অভ্যস্ত। তখন আমি যখন হিন্দি উচ্চারিত করব, হিন্দি ভাষাটা কিন্তু পুরোপুরি উচ্চারিত করতে পারবো না, কিছু কিছু জায়গায় সমস্যা দেখা দেবে। তাহলে সেইটাকে আমরা যদি ভালো করে না শিখে উচ্চারণ করি, তার মধ্যে বিকৃতি আসবে, কিছু ভুল থাকবে, এটাকে আমরা বলছি অপভাষা। বিষয়টা পরিষ্কার? তাহলে এই যে সমাজ ভাষা, বিভাষা, উপভাষা, এটাকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, স্ক্রিনের দিকে লক্ষ্য করো, একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটার মধ্যে 3টে বৃত্ত রয়েছে। কটা বৃত্ত? 3টে বৃত্ত রয়েছে। সমগ্র যে অংশটা, এটাকে বলছি আমরা উপভাষা। তাহলে উপভাষা একটা বৃহৎ অঞ্চলে প্রচলিত ধরে নাও। তার মধ্যে একটা সমাজ বা গোষ্ঠীতে সমাজ ভাষা, আর তার মধ্যে আমি তুমি মানে দুজন ব্যক্তি যখন কোনো কথা আদান প্রদান করছি, ভাষা ভাব আদান প্রদান করছি, সেটা হচ্ছে বিভাষা। আরেকটু বিষয়টাকে ক্লিয়ার করি। দেখো, উপভাষা হচ্ছে একটা বৃহৎ সমাজ, মানে একটা অঞ্চলের মধ্যে ধরে নাও, আর তার মধ্যে একটা খণ্ডতম অংশ হচ্ছে সমাজ ভাষা। বুঝতে পারলাম? আর এই সমাজের মধ্যে থাকা দুজন ব্যক্তি যখন পরস্পর কথা বলছে, সেটা হচ্ছে বিভাষা। তাহলে আমরা এই ছবির সাহায্যে বিষয়টাকে আরো বেশি পরিষ্কার হয়ে যেতে পারলাম। আচ্ছা, এরপরে আমাদের যে প্রসঙ্গটা আসে মাথায়, সেটা হচ্ছে উপভাষার শ্রেণী বিভাগ, তাই না? আমরা জানি উপভাষাকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। একটা কথ্য উপভাষা, যাকে মৌখিক উপভাষা বলছি, আর একটা লেখ্য উপভাষা, যাকে সাহিত্যিক উপভাষা বলছি। দেখো, কথ্য উপভাষার আবার 5টা ভাগ রয়েছে: রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী আর ঝাড়খণ্ডী। আর লেখ্য উপভাষার আবার 2টো ভাগ রয়েছে, একটা পদ্য উপভাষা, একটা গদ্য উপভাষা। দেখো, এদিকে রাঢ়ীর আবার 4টে ভাগ: পূর্ব মধ্য রাঢ়ী, পশ্চিম মধ্য রাঢ়ী, উত্তর মধ্য রাঢ়ী, দক্ষিণ মধ্য রাঢ়ী। আবার বঙ্গালী উপভাষার 2টো ভাগ রয়েছে, একটা বিশুদ্ধ বঙ্গালী, একটা চট্টগ্রামী বঙ্গালী। আর এদিকে পদ্য ভাষার আবার 3টে ভাগ: সাধু ভাষা, চলিত ভাষা, মিশ্র ভাষা, মানে 2টো মিক্সড। আর গদ্য ভাষার মধ্যে 2টো ভাগ রয়েছে: সাধু ভাষা, চলিত ভাষা।
তাহলে যে উপভাষার প্রাথমিক প্রথম দিকের যে খণ্ড কথ্য উপভাষা, এর যে 5টা ভাগ, এই 5টা ভাগ কোন কোন অঞ্চলে প্রচলিত? অর্থাৎ রাঢ়ী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, বঙ্গালী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, বরেন্দ্র উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, কামরূপী কোন অঞ্চলে প্রচলিত এবং ঝাড়খণ্ডী ভাষা কোন অঞ্চলে প্রচলিত, এগুলো একটু দেখা দরকার। দেখো প্রত্যেকটাকে আমি একটা আলাদা আলাদা কালার দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই প্রচলিত স্থানটা একটু দেখো। দেখো রাঢ়ী উপভাষার যে 4টে ভাগ, প্রথম ভাগ হচ্ছে পূর্ব মধ্য রাঢ়ী, এটা হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনাতে প্রচলিত। পশ্চিম মধ্য রাঢ়ী হুগলি, বর্ধমান, পূর্ব বাঁকুড়া। আর উত্তর মধ্য রাঢ়ী নদিয়া, মুর্শিদাবাদ। দক্ষিণ মধ্য রাঢ়ী উত্তর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। আর বঙ্গালী উপভাষার মধ্যে দেখো বিশুদ্ধ বঙ্গালী হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোহর এগুলোতে। আর চট্টগ্রামী বঙ্গালী হচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী এগুলোতে প্রচলিত। আর বরেন্দ্র উপভাষা যদি বলি মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া এই অঞ্চলগুলোতে। কামরূপী উপভাষা কোথায়? উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, রংপুর, কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা এইগুলোতে। আর ঝাড়খণ্ডী দক্ষিণ পশ্চিম পুরুলিয়া, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, বিহারের ধলভূম, মানভূম, সিংভূম, জঙ্গলমহল এরিয়াতে এগুলোতে মোটামুটি প্রচলিত। তাহলে তোমরা এই যে উপভাষার ভাগগুলো 5টা ভাগ এবং তাদের যে প্রচলিত স্থান, কোথায় কোথায় এই উপভাষা প্রচলিত, এই বিষয়টা দেখে নিলে। আচ্ছা, এটাকে যদি একটু মানচিত্রের আকারে দেখি তাহলে কেমন হয়? দেখো মানচিত্রটা লক্ষ্য করো। মানচিত্রে আমরা 5টা কালার দিয়ে 5টা অংশকে চিহ্নিত করেছি। দেখো হলুদ, লাল, গোলাপি, নীল এইভাবে 5টা কালার আমরা দিয়েছি। 5টার মধ্যে কোনটা কোন অংশে প্রচলিত একটু দেখো। দেখো ওপরের দিকে আমি সেই পাশাপাশি লিখে দিয়েছি, লালটা হচ্ছে রাঢ়ী, তাহলে লাল যে অংশটা দেখতে পাচ্ছ এটা রাঢ়ী উপভাষা। হলুদটা বঙ্গালী, নীলটা বরেন্দ্রী, এইভাবে 5টা আমরা দেখিয়ে দিলাম। তাহলে উপভাষাগুলো এবং উপভাষার প্রচলিত স্থানগুলো এগুলো সম্পর্কে কিন্তু অনেকটা ধারণা আমাদের মধ্যে গড়ে উঠল। আগামী ক্লাসে আমি এই উপভাষাগুলোর যে বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক উভয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব এবং সেখান থেকে কোন কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। আজকের ক্লাসটি আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হলো না সময়ের অভাবে, তাই আগামীতে যে ক্লাসগুলো আসবে সেগুলোকে আরেকটু বেশি বড় করার চেষ্টা করব। যাই হোক, দেখা হচ্ছে আগামী দিন আবার অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।